কেমন আছো বন্ধুরা? আজ 15ই ডিসেম্বর গ্রেগরীয় বর্ষপঞ্জি অনুসারে বছরের 349তম অধিবর্ষ 350তম দিন। আজ আন্তর্জাতিক চা দিবস। বছর শেষ হতে আরো 16 দিন বাকি রয়েছে। খবর শুরু করার আগে দেখে নেব আজকের হেডলাইন্স। অপুরওয়ালার আশীর্বাদে আমরা একদিন সংখ্যাগুরু হব, এমনই বিস্ফোরক মন্তব্য করলেন ফিরহাদের মন্তব্য ঘিরে আবারও জল্পনা শুরু। আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, কারণ জানিয়ে দিলেন অনুব্রত মণ্ডল। কি বললেন শুনুন। হাত জোর করে বলছি আপনারাই দায়ী, তিলোত্তমার মা বাবাকে কেন এমন কথা বললেন কুণাল ঘোষ। নন্দীগ্রামে আসন সমঝোতা, তৃণমূল বিজেপির বাতিল ভোট, শুভেন্দুর করে একই কাণ্ড। অবশেষে খুলল খাতা, তৃণমূলকে হারিয়ে বড় জয় পেল বামেরা, প্রার্থী দিতে পারল না বিজেপি। কোথায় ঘটল এই ঘটনা, জেনে নিন বিস্তারিত। চারতলার ঘটনা, আটতলার ঘর সিল কেন? সিবিআই তদন্তে রহস্যের গন্ধ পাচ্ছেন জুনিয়র চিকিৎসকেরা। তন্ময় সাসপেনশন তুলে নিল সিপিএম, সাংবাদিক বৈঠক করে কেন এমনটা জানানো হলো না, প্রশ্ন দলের অন্দরে। অভিজিতের যেমন ইচ্ছে সাজর, সংসদে দাঁড়িয়ে বললেন 356 ধারা কদর্য প্রথা। আরজি করের প্রতিবাদে সরব ছিলেন সেই পিজিটির বিরুদ্ধে বিস্ফোরক জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। পুরুলিয়ায় 7.5 ডিগ্রি, দীঘাতে 12 ডিগ্রি, কলকাতায় কত? 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আজ কেমন থাকবে আবহাওয়া, কতটা শীত পড়তে পারে, জেনে নিন বিস্তারিত। আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ফের বিতর্কে জড়ালেন কলকাতার মেয়র তথা পুরমন্ত্রী ফেরহাদ হাকিম। একটি অনুষ্ঠানে তিনি রাজ্য ও দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের শতাংশের হিসেব তুলে ধরেন। একই সঙ্গে বলেন, ওপরওয়ালার আশীর্বাদে একদিন সংখ্যাগুরু হবেন সংখ্যালঘুরা। তার এই মন্তব্যে তীব্র বিরোধিতা করেছে বিজেপি। অখিল ভারতীয় সন্তোষ সমিতি তার এই মন্তব্যের নিন্দা করেছেন। এদিন ধনুধান্য অডিটোরিয়ামে ফেরহাদ 30 নামে একটি অনুষ্ঠানে ফেরহাদ হাকিম বলেন, বাংলায় আমরা 33%, কিন্তু দেশে আমরা 17%। আমাদের সংখ্যালঘু বলা হয়, কিন্তু আমরা নিজেদের সংখ্যালঘু মনে করি না। আমরা মনে করি উপরওয়ালার আশীর্বাদে একদিন আমরা সংখ্যাগুরুর চেয়েও সংখ্যাগুরু হতে পারি। উপরওয়ালার আশীর্বাদে এটা আমরা হাসিল করব। ফিরহাদের মন্তব্যের নিন্দা করে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, সাম্প্রদায়িক কারণ এটা আর বলতে হবে না। পশ্চিমবঙ্গ যাতে পশ্চিম বাংলাদেশ হয়ে উঠতে না পারে, তার জন্য পদক্ষেপ করতে হবে। বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও তীব্র নিন্দা করেছেন ফিরহাদের এই মন্তব্যে। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, এটা কি ঘৃণা ভাষণ নয়? ভারত বাংলাদেশের মতন পরিস্থিতি তৈরির এটা ব্লুপ্রিন্ট। ইন্ডি জোটের শরিকরা কেন চুপ? ফিরহাদের এই মন্তব্য নিয়ে তাদের মতামত জানানোর চ্যালেঞ্জ জানাচ্ছি। ফিরহাদ হাকিমের মন্তব্যকে দুর্ভাগ্যজনক বলেন বিজেপির আইটি সেলের প্রধান তথা বাংলার বিজেপির কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, পরিস্থিতি উদ্বেগজনক। কলকাতার বিস্তীর্ণ এলাকায় অনুপ্রবেশকারীর সংখ্যা বাড়ছে। ফিরহাদ হাকিমের মন্তব্যে অনুপ্রবেশে উৎসাহ দেবে। গরু পাচার মামলায় প্রায় 2 বছর জেলে ছিলেন, জামিনে ছাড়া পেয়েও ফের মেজাজে বীরভূমে তৃণমূল জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। শনিবার সিউড়িতে শিক্ষক সম্মেলনে যোগদান তিনি, আর সেখানেই বক্তব্য রাখতে বলেন, আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না। তার কারণও ব্যাখ্যা করলেন বীরভূমের দণ্ড প্রতাপ এই তৃণমূল নেতা। সিউড়ির রবীন্দ্র সদনে এই দিন শিক্ষক সম্মেলনের আয়োজন করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। সেখানে অনুব্রত মণ্ডল ছাড়াও ছিলেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী সহ অন্যান্যরা। শিক্ষক সম্মেলনে অনুব্রত মণ্ডল বলেন, আমাদের জ্ঞান দেওয়ার অধিকার আমার নেই, আমরা মাস্টার মশাইকে মাস্টার বলি, আপনারা শিক্ষাগুরু। এরপর বর্তমান প্রজন্মের কথা টেনে তিনি বলেন, আমরা এখনো মাস্টার মশাইকে দেখলে মাথা নত করি। আজকালকার ছেলেমেয়েরা মানুষ হচ্ছে না, কারণ তারা মাস্টার মশাইদের সম্মান দেয় না। 21-এর বিধানসভার প্রসঙ্গ তুলে তিনি বলেন, 21-এর বিধানসভা নির্বাচনে ভয়ঙ্কর চাপ ছিল, সেই সময় আপনারা সঙ্গে ছিলেন। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে আপনারা ধরিয়ে দেবেন, বলবেন ভুল হচ্ছে। অবশ্যই আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আছে আরো বড় বড় গুরুত্বপূর্ণ সংবাদ। ক্ষুব্ধ চিকিৎসক মহল, ক্ষুব্ধ নাগরিক সমাজের একাংশ, কারণ জামিন পেয়ে গিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার প্রাক্তন ওসি। সেই ঘটনার প্রতিবাদে সিজিও কমপ্লেক্স অভিযান করেন ডাক্তাররা। প্রতিবাদ কর্মসূচিতে যোগদান করেন তিলোত্তমার মা বাবাও। এবারে এই প্রতিবাদ নিয়ে মুখ খুললেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি মনে করেন কলকাতা পুলিশ সঠিক তদন্ত করেছিল, কিছু লোকের রাজনীতির জন্য সিবিআই তদন্ত হয়েছে। এখন তিলোত্তমার মা বাবার কোনো অধিকার নেই সিবিআইকে দোষারোপ করার। কুণাল বলেন, এই
আন্দোলনের সঙ্গে বিচারের কোনো সম্পর্ক নেই। কুলতলি বা অন্য ক্ষেত্রে আমরা দেখেছি চার্জশিট দিয়ে ধর্ষণ করে ফাঁসির সাজা হয়ে গিয়েছে। আরজি করের বেলায় হলো না কেন? নির্যাতিতার বাবা মার প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে। স্বার্থান্বেষী কিছু দলের পাল্লায় পড়ে যে পদক্ষেপ করেছেন, হাত জোর করে বলছি আপনারাই দায়ী। এখানেই শেষ নয়। তিনি বলেন, আপনারা যদি লোকের কথায় চলেন, দুদিন অন্তর নিজেদের বয়ান বদল করেন। আপনারাই হাইকোর্টে গিয়ে সিবিআইকে নিমন্ত্রণ করে ডেকে এনেছেন। মুখ্যমন্ত্রী বলেছিলেন, আমরা ফয়সালা না করতে পারলে সিবিআইকে দিয়ে দেব। আপনারা শুনলেন না, আপনারা দায়ী। কাকে কান নিয়ে গেল আর আপনি কাকের পেছনে ছুটলেন? আর দায় দেবেন রাজ্য সরকার? তৃণমূলের ওপর এটা হতে পারে না। 2011 সালে পরিবর্তনের পরেও রাজ্য রাজনীতির চর্চাতে থেকেছে নন্দীগ্রাম। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচনী কেন্দ্র সেই নন্দীগ্রামই এবার আসন সমঝোতা হলো তৃণমূল এবং বিজেপি। শুনতে অবিশ্বাস্য লাগলেও এমনই ঘটনা ঘটেছে নন্দীগ্রামে দীনবন্ধুপুর সমবায় সমিতির নির্বাচনে। আগামী 5ই জানুয়ারি নন্দীগ্রামে দীনবন্ধুপুর সমবায় সমিতিতে ভোট ছিল। ভোটের মাধ্যমে সমবায় সমিতির পরিচালন পর্ষদের প্রতিনিধি নির্বাচন করার কথা ছিল, কিন্তু ভোটের আগে তৃণমূল এবং বিজেপির নিচুতলা নেতা কর্মীদের মধ্যে আসন সমঝোতা হওয়ায় এই সমবায় সমিতিতে 5 তারিখ আর ভোট হচ্ছে না। দীনবন্ধুপুর সমবায় সমিতিতে মোট আসন 50টি আসনের মধ্যে তৃণমূল 32টি, বিজেপি 18টি মনোনয়ন জমা দিয়েছে। 50টি আসনের মধ্যে দুই দল প্রথমে 62টি আসনে মনোনয়ন জমা দিয়েছেন, কিন্তু আসন সমঝোতার কারণে দুপক্ষ একমত হয়ে অতিরিক্ত প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহার করে। অর্থাৎ 5টি আসনের জন্য 50 জন প্রার্থী দায়ী। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় দুপক্ষের সবাই জয়ী হয়েছে। এই সমবায় ভোটে নন্দীগ্রামের ভেকুটিয়া এবং মোহাম্মদপুর অঞ্চলে এলাকার মানুষজন ভোটার হিসেবে নথিভুক্ত ছিলেন। আপাতত তৃণমূল বিজেপির সমঝোতার সেই ভোটই আর হচ্ছে না। সমবায় ভোটে তৃণমূল বিজেপির আসন সমঝোতাকে তীব্র কটাক্ষ করছে সিপিএম। বড় জয় পেল বামেরা। হুগলির পান্ডুয়ায় ইটাচুনা মন্দারণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের নির্বাচনে জয়ী হল বাম সমর্থিত প্রার্থীরা। সমবায়ের মোট আসন সংখ্যা 12টি, তার মধ্যে আগেই একটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল বাম প্রার্থী। শনিবার বাকি 11টি আসনের মধ্যে তৃণমূল ও সিপিএম সবকটি আসনেই প্রার্থী দিয়েছিল, যদিও রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি এখানে প্রার্থী দিতে পারেনি। শনিবার সকাল 9টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল 3টে। এরপর আজও ভোটের গণনা হয়। ফল বেরোতেই দেখা যায় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের সদস্যরা 11টি আসনে জয়লাভ করেছে। রাজ্যের শাসক দল একটি আসনেও জয়লাভ করতে পারেনি। টানটান উত্তেজনায় চলে ভোট গ্রহণ, ছিল করা পুলিশের ব্যবস্থা। ফল ঘোষণার পরেই উচ্ছ্বাসে ফেটে পড়ে বাম সমর্থিত প্রার্থীরা। সিপিআইএম হুগলি জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য তথা পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন বলেন, মন্দারণে সমবায় নির্বাচনে পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও মঞ্চের পক্ষে মোট 12টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করা হয়। 12টি আসনে জয়লাভ করি আমরা। তৃণমূল একটি আসনেও জয়লাভ করতে পারেনি, বিজেপি প্রার্থী দিতে পারেনি। এই জয় মানুষের জয়। এই এলাকার গণতন্ত্র প্রিয় মানুষ যাদের ভোট দিয়ে জিতিয়েছেন তাদের ধন্যবাদ জানাই। সুষ্ঠুভাবে ভোট হলে বাম প্রার্থীরা এভাবে আগামী দিনে জয়লাভ করবে। উল্লেখ্য, রাজ্যের একের পর এক নির্বাচনে ভরাডুবি হয়েছে বামেদের। বিধানসভা বা লোকসভা নির্বাচনে একটি আসনেও জয়লাভ করতে পারেনি তারা। এই সমবায় নির্বাচনে 12টি আসনে জয়লাভে কিছুটা অক্সিজেন পেল বলেই মনে করছে রাজনৈতিক মহল। তিলোত্তমা কাণ্ডে নতুন তথ্য ঘিরে চাঞ্চল্য। আরজিকর খুনে ধর্ষণ তদন্তে এবার আরও বাড়ছে রহস্য। এমার্জেন্সি বিল্ডিং এর 8তলার ওটি কমপ্লেক্সের একটি ঘর ঘিরে বাড়ছে চাপানুতর। সেপ্টেম্বর থেকে 8তলার ঘর তদন্তের স্বার্থে সিল করে রেখেছে সিবিআই। আরজিকর সূত্রের খবর, সংশ্লিষ্ট ঘরে সকলের প্রবেশ আটকাতেই এই পদক্ষেপ। প্রসঙ্গত, গত 9 আগস্ট ইমার্জেন্সি বিল্ডিং এর 4তলার সেমিনার রুমে তিলোত্তমা দেহ উদ্ধার হয়েছিল। 4তলার ঘটনাস্থল হলে কী কারণে 8তলার ওটি কমপ্লেক্সের রুম সিল করল সিবিআই? প্রশ্ন আরজিকরের সিনিয়র জুনিয়র চিকিৎসকদের। এরই মধ্যে জামিনে মুক্ত হয়েছেন আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ, টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল। 90 দিনের চার্জশিট দিতে পারেনি সিবিআই। তাদের সিবিআই তদন্ত প্রক্রিয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তিলোত্তমার মা বাবা। চাপানুতর তৈরি হয়েছে রাজনীতির আঙিনায়। পথে নেমেছে বাম বিজেপি, সুর চড়িয়েছে চিকিৎসক গঠন। সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছেন আরজিকরের চিকিৎসকরাও। আরজিকরের 8তলার অর্থোপেডিক, পেডিয়াট্রিক, প্লাস্টিক সার্জারি, ইউরোলজি, অস্ত্রোপচারের জন্য ওটির 4টি ঘর রয়েছে। অর্থোপেডিক টেবিল 2 এর ঠিক উল্টো দিকের ঘর সিল করেছে সিবিআই। আরজিকর সূত্রে খবর, এই ঘরে ওটির প্রয়োজনে ব্যবহৃত যন্ত্রাংশ সলিউশন স্টোর করে রাখা হয়। এখন জুনিয়র চিকিৎসকদের প্রশ্ন, 4তলার ঘটনাস্থল হলে 8তলার ঘর কেন তালাবন্দি? অর্থোপেডিক সার্জন তথা প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের সঙ্গে কি ঘরের যোগ নেই? 5 মাসেও সিবিআই এর তদন্তের কোনো সদুত্তর কেন নেই? সিজো কমপ্লেক্সে অভিযানের দিনই সব বিস্ফোরক প্রশ্ন করতে দেখা গেল আরজিকরের জুনিয়র চিকিৎসকদের। এখন দেখার শেষ পর্যন্ত তদন্তের গতি প্রকৃতি কোন দিকে যায়।
মহিলা সাংবাদিককে হেনস্থার অভিযোগে দলের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করেছিল সিপিএম। সেই সাসপেনশন প্রত্যাহার করে নিল আলিমুদ্দিন। শুক্রবার রাতে জেলার সম্পাদক মৃণাল চক্রবর্তীকে ফোন করে তন্ময়ের উপর থেকে সাসপেনশন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। সেই মর্মে শনিবার জেলা সিপিএম এর হোয়াটসঅ্যাপ গ্রুপে সাসপেনশন প্রত্যাহারের বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে মৃণাল। জেলা সম্পাদক মৃণাল লিখেছেন কমরেড তন্ময় ভট্টাচার্যকে তদন্তের সাপেক্ষে যে সাসপেন্ড করা হয়েছিল তা প্রত্যাহার করা হয়েছে। অর্থাৎ এখন থেকে কমরেড তন্ময় ভট্টাচার্য পার্টির স্বাভাবিক কাজকর্মে অংশগ্রহণ করবেন। এই প্রসঙ্গে তন্ময় বলেন, আমি জেলা পার্টির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেখেছি আমাদের জেলার সম্পাদক ওখানে বিজ্ঞপ্তিটি দিয়েছে। এবার থেকে আমি দলের অভ্যন্তরীণ বৈঠকে যোগ দিতে পারবো, সেখানে যা বলার বলবো। তন্ময় প্রকাশ্যে কিছু না বললে তারা ঘনিষ্ঠরা একটি প্রশ্ন তুলতে শুরু করেছেন। সাংবাদিক বৈঠক করে সাসপেন্ড করা হয়েছিল তাকে, যার ফলে অনেকেরই ধারণা তৈরি হয়েছিল ঘটনার সত্যতা রয়েছে। অথচ সাসপেনশন প্রত্যাহার করা হলো চুপি চুপি। নিউ ব্যারাকপুরে তন্ময় ঘনিষ্ঠ এক নেতার কথায় অভিযোগ ওঠার কয়েক ঘন্টার মধ্যে সাসপেন্ড করা হয়েছিল তন্ময় দাকে, কিন্তু যখন প্রত্যাহার করা হলো তখন সেভাবে করা হলো না। এটা কি কোনো প্রক্রিয়া হতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, বাংলায় অবিলম্বে 356 ধারার প্রয়োগ করা উচিত। আরজিকর কাণ্ডের পর সেই দাবি তুলেছিলেন তমলুকের বিজেপির সাংসদ তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি সংসদের সংবিধান নিয়ে বিতর্কে পুরোদস্তুর ডিগবাজি খেলেন। বললেন, 356 ধারা একটি কদর্য প্রথা। ভারতের যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় সংবিধানে 356 ধারা প্রয়োগ নিয়ে অতীতে বারবার সমালোচনা হয়েছে। নরেন্দ্র মোদী জামানায় গোড়ার দিকে অরুণাচলে 356 ধারা প্রয়োগ করতে গিয়ে মুখ পুড়েছে বিজেপির। মোদী সরকার অরুণাচলে রাষ্ট্রপতির শাসন জারি করলেও তা খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তারপরে বাংলায় বহু বিজেপি নেতা বারবার সংবিধানে 355 ধারা বা 356 ধারা প্রয়োগের দাবি তুলেছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার ব্যতিক্রম ছিলেন না। অথচ সংবিধান নিয়ে বিতর্কে অংশ নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে কথা বলেছেন তা দেখে অনেকেরই মনে হতে পারে যে তিনি পুরনো অবস্থান থেকে ডিগবাজি খাচ্ছেন। অভিজিৎ এদিন লোকসভায় শুদ্ধ বাংলায় বলেন, 356 ধারা একটি কদর্য প্রথা। এই 356 ধারার একটি রাজ্য সরকারকে ফেলে দেওয়া যায় সাংবিধানিক ব্যবস্থা প্রয়োগ করে। আগে তো যেতই, এখন সুপ্রিম কোর্ট বিচারপতি SR বোম্বাইয়ের রায়ের পর একটু কম যায়। তিনি এও বলেন, প্রথম যে 4টি রাজ্যে 356 ধারা প্রয়োগ হয়েছিল তার মধ্যে 3টি করেছিল কংগ্রেস, 50টি করেছিল শ্রীমতী ইন্দিরা গান্ধী, 12টি করেছিল মনমোহন সিং, 11টা করেছিল নরসিংহ রায়। আরজি করে তরুণী চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের অভিযোগে সামনে আসতেই প্রতিবাদের সোচ্চার হয়েছে উঠেছিলেন জুনিয়র চিকিৎসকদের একটা বড় অংশ। শুধুমাত্র নিহত তরুণী চিকিৎসকদের জন্য সুবিচার আদায় করা নয়, তাদের সমবেত আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল রাজ্যের স্বাস্থ্য পরিষেবা ও স্বাস্থ্য শিক্ষা ক্ষেত্রে যত দুর্নীতি এবং অনিয়ম রয়েছে তা উপড়ে ফেলা। আন্দোলনকারীদের তরফে আগাগোড়া তেমনটাই দাবি করা হয়েছে। এদিকে সময়ের সঙ্গে উঠে এসেছে সম্পূর্ণ বিপরীত এক ছবি। সামনে এসেছে এমন এক তালিকা, যে তালিকা অনুসারে এমন কয়েকশো চিকিৎসককে চিহ্নিত করা হয়েছে যারা আরজিকর কাণ্ডের প্রতিবাদে সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানে পরিষেবা গুটিয়ে নেওয়ার কথা বললেও সেই একই সময় নিজেরা বেসরকারি চিকিৎসা কেন্দ্রে প্র্যাকটিস করে বিপুল অর্থ উপার্জন করেছেন। এই বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমে লেখালেখি যেমন হয়েছে, তেমনি স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এর উল্লেখ শোনা গিয়েছিল। এই প্রেক্ষাপটে এবার সাগর দত্ত মেডিকেল কলেজের এক পিজিটির বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলল জুনিয়র ডাক্তার অ্যাসোসিয়েশন। তাদের নিশানায় যিনি রয়েছেন তিনি হলেন ডাক্তার মনোজিৎ মুখোপাধ্যায়। অ্যাসোসিয়েশনের দাবি, নিয়োগকে বুড়ো আঙুল দেখিয়ে চেস্ট মেডিসিন বিভাগের এই পিজিটি চুটিয়ে প্রাইভেটে প্র্যাকটিস করছেন। হুহু করে নামছে তাপমাত্রা, আরও কয়েকদিন এই ধারা বজায় থাকবে। শীতের কামড়ের আজ আন্দাজ করে ইতিমধ্যে 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস জানিয়েছে, জাকির শীতের পরিস্থিতি চলছে রবিবার পর্যন্ত। সোমবার সামান্য বাড়তে পারে তাপমাত্রা। সোমবার ও মঙ্গলবার সকালে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি। রাত ও দিনের 2 তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশ কিছুটা নিচে। আপাতত 15 ডিগ্রির নিচে থাকবে তাপমাত্রা। পশ্চিমের জেলাগুলোয় সর্বনিম্ন তাপমাত্রা কলকাতার প্রায় অর্ধেক। আলিপুর আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী শনিবার সকালে পুরুলিয়ার তাপমাত্রা ছিল 7.5 ডিগ্রি, শ্রীনিকেতন 8.2 ডিগ্রি, ঝাড়গ্রামে 9 ডিগ্রি, পানাগড়ে 9.6 ডিগ্রি, কল্যাণীতে 10.5 ডিগ্রি, বর্ধমানে 10 ডিগ্রি, বাঁকুড়ায় 11.4 ডিগ্রি, দীঘাতে 12 ডিগ্রি, এইভাবে উলুবেড়িয়ায় 11.4 ডিগ্রি, ডায়মন্ড হারবারে 13.4 ডিগ্রি, ক্যানিংয়ে 13.6 ডিগ্রি এবং দমদমে 14 ডিগ্রি। পশ্চিমের 7 জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে। জেলাগুলি হলো পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় আগামীকাল পশ্চিম জেলায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।